আমার কথা কি বুঝতেছেন আপনারা? প্লিজ রেসপন্স। হ্যালো। তাহলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব একটা অর্গানাইজেশন বা কোনো একটা বিষয়কে প্রেজেন্ট করার জন্য। যেমন একজন লেখক বই তৈরি করেই তার ভিতরে যে প্রতিভাটা যা আছে, বা সে যে বিষয় এক্সপার্ট, সেই এক্সপার্টনেসটা সে তার বিষয়টাকে, তার মেধাটাকে বিশ্বর কাছে বা প্রত্যেকটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটা বই লেখে। তার মূল উদ্দেশ্যই কোনো একটা টপিক সম্পর্কে সে মানুষকে জানাবে। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। বই লেখার পরে এই বইটাকে আইডেন্টিফাই করার জন্য যে নাম দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে ডোমেইন। বা একটা বই লেখার পরে বইটাকে বাজারজাতকরণের জন্য, পাবলিশকরণের জন্য একটা ইউনিক আইডেন্টিফায়ার হয় প্রয়োজন হয়ে পড়ে, সেটাই হচ্ছে ডোমেইন। তাহলে এই আমরাও ঠিক একই রকম একটা বিষয়কে প্রেজেন্ট করতে চাচ্ছি। যে কোনো বিষয় হতে পারে, যে কোনো অর্গানাইজেশন হতে পারে। আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটটাকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর এই ওয়েবসাইটে যে লেখাগুলো বা ভিডিও, অডিও বা পিকচারগুলো দিব সেটা হচ্ছে কি, হাইপার টেক্সট। ওকে। তারপরের টির অর্থ হচ্ছে ট্রান্সফার। হাইপার টেক্সট মানেই হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যে লেখাগুলো বা একটা ওয়েবসাইট প্রেজেন্ট করতে যা প্রয়োজন সেটা যার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে হাইপার টেক্সট। অথবা হাইপার টেক্সট মানে হচ্ছে আমরা ওয়েবসাইটে যে লেখাগুলো দেই সেই লেখাগুলোকে বলা হচ্ছে হাইপার টেক্সট। আপনার তো বোঝেন সফট অ্যান্ড হার্ড, সফট কপি অ্যান্ড হার্ড কপি। সফট কপি বলতে কম্পিউটারাইজড কোনো ফরম্যাটকে বলা হয় সফট, অ্যান্ড আর যেটা হার্ড, যেটা আমরা ধরতে পারি, বহন করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি, এইটাকে বলা হচ্ছে হার্ড। তো সফটনেস কোনো টেক্সটকে বলবো আমরা হাইপার টেক্সট, যেটা আমরা ওয়েবসাইটে ইউজ করব। বুঝতে পারছেন? ওকে। তাহলে এই টেক্সটটা শুধু স্ট্যাটিক না, এই টেক্সটটা শুধু স্ট্যাটিক না, এটা একটা ট্রান্সফার যোগ্য টেক্সট। তাই বলা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার। এই টেক্সটটা ট্রান্সফার হবে, গ্লোবালাইজেশন হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। তাই বলা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার। তাহলে এই ডোমেনের অধীনে যে কাজটা আছে সেইটা কি, হাইপার টেক্সট, এবং সেটা ট্রান্সফার হবে। অ্যান্ড ফিতে প্রোটোকল, কোন একটা নিয়ম বা রুলসের উপর ডিপেন্ড করে হাইপার টেক্সটটা ট্রান্সফার হবে। অবশ্যই এই হাইপার টেক্সটগুলো কীভাবে ট্রান্সফার হবে, কখন ট্রান্সফার হবে, কোন ডিভাইসে ট্রান্সফার হবে, কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে, এরকম রুলস আছে না। যেমন আমরা এখন ইন্টারনেটে ক্লাস করতেছি, একটা রুলস হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে, উইদাউট আমরা এই ক্লাস করতে পারবো না। এটা একটা রুলস যে আমাকে অনলাইনে যাইতে হলে অবশ্যই আমাকে মডেম বা ইন্টারনেট সংযোগ দিতে হবে। দিস ইজ রুলস। তাহলে আমাদেরও হাইপার টেক্সটগুলো কোনো একটা প্রোটোকলের উপর ডিপেন্ড করে কি হবে, ট্রান্সফার হবে। অ্যান্ড এস, এস অনেক ওয়েবসাইটে থাকে না। এস মানে হচ্ছে সিকিউর বা সিকিউরিটি। যে সকল ওয়েবসাইটে থাকবে না এই এসটা, মনে করতে হবে এই ওয়েবসাইটটা সিকিউরিটি সম্পন্ন নয়। সিকিউরিটিটা কি? আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকে যদি আমাদের মেসেজগুলো সিকিউরিটি না হতো তাহলে আমরা কি ফেসবুকে চ্যাটিং করতাম? ডেফিনেটলি চ্যাটিং করতাম না। আমরা জানি আমাদের টেক্সটগুলো সবাই দেখতে পাবে না। আমরা ফিক্সড যাকে এসএমএস করতেছি সে দেখতে পাবে, উইদাউট অন্য কেউ দেখতে পাবে না, এতটুকু আত্মবিশ্বাস আছে বলেই আমরা ফেসবুক ইউজ করি। তাহলে ফেসবুকের, আমরা যদি ফেসবুক অ্যাড্রেসটা অ্যানালাইসিস করি, দেখেন ফেসবুক আনার সাথে সাথে এর সাথে একটা কি এক্সট্রা এস যোগ করা আছে। বাট আমার তৈরিকৃত একটা ওয়েবসাইট, এটাতে ওনারা এসএসডি কার্ড, এসএসডি সার্টিফিকেট বা এরকম একটা সিকিউরিটি নাই। দেখেন আমি নিয়ে আসছি কপি করে, এটাতে এস নাই। তার মানে কি এই ওয়েবসাইটটা সিকিউরিটি সম্পন্ন নয়। তাহলে আমরা এর অর্থ দাঁড়ালো হাইপার
টেক্সটগুলো ট্রান্সফার হবে একটা নিয়মের উপর ডিপেন্ড করে অ্যান্ড কি হবে সিকিউরিটি সহকারে। বুঝতে পারছেন? তারপরে আছে www। এই হাইপার টেক্সটগুলো যে ট্রান্সফার হবে এর লিমিটেশন কতটুকু, এই কতটুকু অনুযায়ী দূরত্বে যাইতে পারবে বা কিভাবে বা কতটুকু দূরত্বে এইটা টেক্সটগুলো ট্রান্সফার হবে, এটা ডিফাইন করা হচ্ছে পরবর্তী 3টা ডাব্লিউ উপরে। এর অর্থ তো সবাই জানেন তাই না? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা একটা গ্লোবালাইজেশন, গ্লোবাল, বিশ্বের সব জায়গায় এটা যাবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ওয়েবসাইটটা যদি কেহ ইন্টারনেট সংযোগ দিয়ে সার্চ করে বা অ্যাড্রেস বারে এটা টাইপ করে তাহলে আমার ওয়েবসাইটটা পাবে। এর অর্থ এটাই যে আমার এই ওয়েবসাইটটা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে যে কোনো ডিভাইসের মাধ্যমে আমরা এই ওয়েবসাইটটা খুঁজে পাবো বা আমার ওয়েবসাইটটাতে যা আছে সেটা দেখতে পাবো। ঠিক আছে, এই হলো www আর HTTPS। আর এরপরে যেটা সেটাকে বলা হচ্ছে, আচ্ছা বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে ডোমেইন, যে আমাদের নাম। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন সবাই বুঝি? এক্সটেনশন সবাই বুঝি কি? আচ্ছা, এক্সটেনশন বুঝলে ভালো। এক্সটেনশন দ্বারা বোঝায় এই ফাইলটা কোন ধরনের, কি কাজ, কি দিয়ে ওপেন হবে, এটা ইত্যাদি বলো মানে বোঝায়। যেমন মাজিদ একজন ব্যক্তির নাম, এর সাথে যদি MP4 থাকে তাহলে বুঝবো কি মাজিদ নামে একটা ভিডিও ফাইল। যদি এখানে থাকে জেপিজি তাহলে বুঝবো কি এটা একটা পিকচার। যদি থাকে পিএনজি বুঝবো এটাও একটা পিকচার। যদি থাকে ডক তাহলে বুঝবো এটা একটা ডকুমেন্ট, ওয়ার্ড দিয়ে তৈরি। যদি ডক এক্স থাকে তাহলে এটাও বুঝবো আমরা এটা একটা ডকুমেন্ট। যদি HTML থাকে তাহলে বুঝবো এটা একটা HTML ফাইল। যদি CSS থাকে তাহলে বুঝবো এটা একটা CSS ফাইল। ক্লিয়ার? ওকে, ডোমেইন হোস্টিং সম্পর্কে এখন কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে করতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে বলেন। নাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা ওকে, গুড প্রশ্ন। এর অর্থ একটু পরে ব্যাখ্যা করতেছি, ডোমেইনের পরে। হচ্ছে ডোমেইন গেল, এখন হোস্টিং। হোস্টিং হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করলাম এটা এমন এক জায়গাতে রাখতে হবে যাতে করে বিশ্বব্যাপী এটা দেখতে পারে। কারণ কি, আমার উদ্দেশ্যই এটা যে আমরা কোনো একটা অর্গানাইজেশন বা কোনো বিষয়কে আমরা পৃথিবীর বুকে বা পৃথিবীতে আমরা কি করতে চাচ্ছি, প্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে আমি যেই ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটা আমার কম্পিউটারে রাখলে কি পৃথিবীর মানুষ দেখতে পাবে? অবশ্যই না। পাবে কি? আমার ফাইল, আমার কম্পিউটারে অনেক ফাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তাহলে এই ওয়েবসাইটটা এমন এক জায়গাতে রাখতে হবে যে জায়গাতে রাখলে আমরা অবশ্যই যে কোনো জায়গা থেকে এটা দেখতে পাবো। যেমন লেখক বই তৈরি করলো, এই বইটা কসমেটিক্সের দোকানে দিলে মানুষ কি বই কিনতে পারবে? অবশ্যই কোথায় দিতে হবে? লাইব্রেরিতে। কারণ আপনার একজন ব্যক্তি যদি বই কিনতে চায় তাহলে অবশ্যই কোথায় যাবে? লাইব্রেরিতে যাবে। লাইব্রেরিতে গিয়ে বলবে অমুক লেখকের বই কি আছে, উইদাউট ওই বইটা পাবে না। তাহলে আমাদের ওয়েবসাইট তৈরি করার পরে নয়েজ হচ্ছে, মিউট করে রাখেন প্লিজ।
তাহলে আমাদের ওয়েবসাইট এমন কোনো জায়গাতে রাখতে হবে যাতে করে সবাই দেখতে পায়, এই জায়গাটাকেই বলা হচ্ছে সার্ভার। আর এই সার্ভারে রাখার জন্য যে প্রসেস আমরা অবলম্বন করি তাকেই বলা হচ্ছে হোস্টিং। যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওই জায়গাতে আমাদের ওয়েবসাইটটা রাখতে পারি সেই জায়গাকেই বলা হচ্ছে হোস্টিং, বা রাখার প্রসেসকে বলা হচ্ছে হোস্টিং। ঠিক আছে, এইটা এই আপনার ওয়েবসাইটটা যে হোস্টিংয়ে আছে সেটা হচ্ছে এই যে এতটুকুর পরে কি হচ্ছে বলা হচ্ছে যে উনি এই ফোল্ডার বা এই ফাইলের মধ্যে আছে, এই ফাইলের বাইরে চলে গেলে আপনার ওয়েবসাইটটা দেখতে পাবে না। এটাই হচ্ছে হোস্টিংয়ের ভিতরে ঢোকার জন্য স্ল্যাশ ইউজ করা হয়। যিনি কোশ্চেন করছিলেন বুঝতে পারছেন? হ্যালো, আপনি যে কোশ্চেন, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানেও ওইখানেও, জি জি জি, এটাও একটা হোস্টিং, এটা একটা হোস্টিং মনে করেন, তাহলে এর ভিতরে ঢুকতে হবে, এটা একটা হোস্টিং। হোস্টিং বলতে যন্ত্রণা, একটা ফাইল। ওকে, ওই ফাইলের মধ্যেই তো আমাকে আমার ওয়েবসাইটটা রাখতে হবে। তাহলে আমাদের ফাইলটা কোন, এই ফেসবুকটা কোথায় আছে? HTTPS নামে একটা ফোল্ডারের ভিতরে। ওকে ওকে, আর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ডোমেইন অ্যান্ড হোস্টিং। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন এখন হচ্ছে ওয়েবসাইটে যাই। ওয়েবসাইট, ওয়েবসাইট বলতে দুইটা জিনিস আরও এখানে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়েব পেজ, ওয়েব পেজ অ্যান্ড সরি, আচ্ছা, ওয়েবসাইট মূলত একটা বই, একটা বই যদি বিবেচনা করি তাহলে একটা বই কি একটা পেজের সমন্বয়ে গঠিত হয়? অনেকগুলো পেজের সমন্বয় কি গঠন করা হয় একটা বই, একটা বইতে অনেকগুলো পেজ থাকে। এই ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজের সমন্বয়ে বলা হবে একটা ওয়েবসাইট। তাহলে একটা ওয়েবসাইটে আমরা যখন একটা ওয়েবসাইট বলবো তখন আমরা বুঝবো কি এখানে অনেকগুলো পেজ আছে, অনেকগুলো টপিকস আছে, সেই টপিকস অনুযায়ী এটা কাজ করবে। যেমন এটা একটা ওয়েবসাইট, অনেকগুলো পেজের সমন্বয়, যেমন হোম, হোমে কিছু ইনফরমেশন আছে, এটা একটা পেজ, এটা একটা সিঙ্গেল পেজ। ওয়েব পেজ মানে একটা সিঙ্গেল পেজ যে পেজে কিছু ইনফরমেশন বহন করে। ওয়েব পেজ হচ্ছে একটি সিঙ্গেল পেজ যে পেজে বিভিন্ন রকমের ইনফরমেশন থাকে। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয় গঠন করা হয় বা গঠিত হয় একটা ওয়েবসাইট। যেমন এটা একটা ওয়েবসাইট, এখানে অনেকগুলো পেজ আছে, অ্যাবাউট একটা পেজ আছে, লিগাল স্ট্যাটাস একটা পেজ আছে, প্রোগ্রাম অ্যান্ড প্রো এটা একটা পেজ আছে, রিসোর্স একটা পেজ আছে, ইনস্টিটিউশন একটা পেজ, নিউজ একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ। বুঝতে পারছেন? তাহলে এই ওয়েবসাইটটা 1 2 3 4 5 6 7টা পেজের সমন্বয়ে গঠিত। মূলত এটা একটা সেকশন আকারে পেজ দেখানো হয়েছে, তবে এটা একটা পেজ। ক্লিয়ার? তাহলে একটা ওয়েবসাইট পেজের সমন্বয়ে গঠন করা হয়। তাহলে ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল পেজ যেটি কিছু ইনফরমেশন বহন করে, আর ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো পেজের সমষ্টি। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা জানেন এটা কে প্রোভাইড করছে এই কোর্সটা? জানেন তো নাকি? আচ্ছা, এই বিষয়ে আর কথা বললাম না এখন। ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনটা কি দেখেন। তাহলে ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল পেজ, এই পেজটা কিভাবে আমরা আকৃষ্টময় একটা পেজে রূপান্তর করব, এইটা যে সকল জিনিস দিয়ে করা হয় সেটাকেই বলা হয় ওয়েব ডিজাইন। একটা পেজ আমরা কোথায় হেডার দিব, কোথায় ফুটার দিব, কোথায় মেইন কন্টেন্টটা রাখবো, হেডলাইন কোথায় থাকবে, লিঙ্কগুলো কোথায় থাকবে, এই জিনিসগুলো যেভাবে করা হবে সেটাকেই বলা হচ্ছে ওয়েব ডিজাইন। বুঝতে পারছেন?
আচ্ছা, আর ডিজাইন টুলস অ্যান্ড এডিটর মানে হচ্ছে আমরা যার মাধ্যমে এই ওয়েবসাইটটা ডিজাইন করব সেটাকেই বলা হচ্ছে এডিটর বা টুলস। যেমন সাবলাইম টেক্সট একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, ওয়েবসাইটে যে লেখাগুলো থাকবে সেটা দিতে পারি, ওয়েবসাইটে যে ভিডিও অডিও থাকবে বা পিকচার থাকবে সেটা দিতে পারি। সো এটাকেই বলা হচ্ছে এডিটর। ওকে, আমরা তাহলে ডাইরেক্ট এখন কোডিংয়ে চলে যাব। বেসিক কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। বেসিক, ওকে। সাবলাইম টেক্সট দেখেন HTML:5 যদি দিয়ে ট্যাব দেন, সরি এটাকে আগে সেভ করে নিতে হবে। এই ফাইলটা আমি আগে সেভ করব। দেখেন আমরা মাজিদ নামে একটা ফাইল তৈরি করলাম, এর এক্সটেনশন হচ্ছে HTML। দেখেন মাজিদ .html হয়ে গেছে। এখন যদি আপনি ট্যাব দেন দেখেন বেসিক স্ট্রাকচার চলে আসছে। আবার অনেক কোড আছে, যেমন ডট মাজid li*5, এই দেখেন অটোমেটিক কিছু জিনিস তৈরি হচ্ছে। এই ফিচারগুলো অন্যান্য সফটওয়্যারে খুব কম, এই জন্য এই সফটওয়্যারটা আমরা ইউজ করব যাতে করে খুব অল্প সময় কোডিংগুলো করতে পারি। কারণ আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে হলে, দেখেন আমার একটা সফটওয়্যার তৈরি করা আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা একটা ইসলামী ব্যাংকের সফটওয়্যার। আচ্ছা, আমি ফাইল ওপেন করি নাই, ওপেন ফোল্ডার ওপেন করতে হবে। জি, এটা ফ্রি। না, এটা দিয়ে হবে। আমার যত সফটওয়্যার, এটা একটা সবচেয়ে বড় সফটওয়্যার, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমার সবচেয়ে বড় সফটওয়্যার। তৈরিকৃত সফটওয়্যারগুলোর মধ্যে পিএসপি দিয়ে গড়া সবচেয়ে বড় একটা সফটওয়্যার। দেখেন এইটার মধ্যে একটা পেজ দেখাচ্ছি, কয় হাজার কোড আছে দেখেন। আরো আছে, ওয়েট, 3328টা লাইন একটা পেজে আছে। এরকম প্রত্যেকটা পেজে কোনোটা 1000, 2000, 2500 লাইন আছে। তাহলে চিন্তা করে দেখেন আমাদেরকে কত কোড লিখতে হবে, তাই না? তাহলে আমরা এইভাবে যদি শর্ট কোডগুলো না লিখতে পারি তাহলে প্রবলেম হবে। শুধু শর্ট কোড না, আমাদেরকে উইদাউট মাউস কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে খুব দ্রুত আমরা কি করতে পারবো, কোনো একটা ওয়েবসাইট মেকিং করতে পারবো। তো এই জন্য আমরা সাবলাইম টেক্সটটা বেশি এই কোডিংগুলো সাপোর্ট করে। সো এই জন্য আমরা সাবলাইম টেক্সটটা, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্লেক্সিবল হয় এই জন্য আমি ইউজ করি। আপনারা যদি মনে করেন নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড, কোড ব্লক, তারপরে হলো আর অনেকগুলো আছে আদার্স, এগুলো ইউজ করতে পারেন, নো প্রবলেম, সবটাতেই কাজ করতে পারবেন। জি বলেন। ঠিক আছে, আমরা তাহলে এখন একটা বেসিক কোড ওপেন করি, ওপেন করে আমরা দেখি কি অবস্থা। একটা বেসিক
আপনারা সাবলাইম টেক্সটটা সেভ করার পরে আন্ডার লেস দেন দেওয়ার পরে এইচটিএমএল লিখলে দেখবেন এরকম সাপোর্ট সাজেস্ট করে, যখন সাজেস্ট করে তখন একটা ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখেন এর বেসিক স্ট্রাকচারটা চলে আসে অটোমেটিক। আমি আপনাদেরকে নোটপ্যাড নোটপ্যাডে কোডিং করা শেখাতাম, বাট নোটপ্যাডে কোডিং করতে দেরি হবে, অনেকে টাইপিং ভুল করবে, নামগুলো লিখতে ভুল করবে। হ্যাঁ, কালার আসে না, ওই লিখতে ঝামেলা বোধ হয়, এজন্য আমরা লিখবো না। আর আমাদের কোর্সটা অনেক কিছু জানতে, হিউজ পরিমাণ নলেজ। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে মিনিমাম 2 বছর 3 বছর ওয়েট করতে হয়। আমি নিজেই ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার তৈরি করি, 8টা ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার তৈরি করি, যে কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো এই একটা এক্সপিরিয়েন্স মিনিমাম আমার 4 বছর লাগছে। তো আমাদের কোর্সে এমন একটা কোর্স দিছে যেটা আপনি ফুলফিল করলে এরকম একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবেন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। তাহলে আমাদেরকে খুব হার্ড পরিশ্রম করতে হবে এবং খুব দ্রুত মুভ করতে হবে। সো আমি এই জন্য নোটপ্যাডটা স্কিপ করলাম, ডাইরেক্ট সাবলাইম টেক্সটে আনলাম। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা কোডগুলো অ্যানালাইসিস করি। আচ্ছা, যেহেতু আমাদের একটা পেজ, ওয়েব পেজ বলতে আমরা বুঝি একটা সিঙ্গেল পেজ, যে সিঙ্গেল পেজে আমরা একটা ইনফরমেশন দিব বা ইনফরমেশন বহন করে, সেই ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে। আর এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমরা ট্যাগ ইউজ করি, ট্যাগ। এখন কোশ্চেন, ট্যাগ কি, তাই না? আমরা অবজেক্ট বুঝি, অবজেক্ট 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 কি? আচ্ছা, পদার্থ বুঝি তো, তাই না? পদার্থ মানে যার আকার আছে, আয়তন আছে, যা কিছু জায়গা দখল করে, যা কোনো একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হচ্ছে পদার্থ। ঠিক, আমরা পৃথিবীতে যা দেখি সবই এক একটা অবজেক্ট, কারণ প্রত্যেকটা অবজেক্ট তার একটা স্ট্রাকচার আছে, তার একটা গঠন আছে, তার একটা কালার আছে, এবং এটা একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করা হয়। তাহলে ফ্যান একটা অবজেক্ট, লাইট একটা অবজেক্ট, টেবিল একটা অবজেক্ট, চেয়ার একটা অবজেক্ট, খাট একটা অবজেক্ট, ঠিক কিনা? একটা রুম আমরা ডেকোরেশন করব, তাহলে কতগুলো অবজেক্ট লাগবে? এখানে ফ্রিজ থাকতে হবে, একটা খাট থাকতে হবে, একটা টেবিল থাকতে হবে, একটা ফ্যান থাকতে হবে, লাইট থাকতে হবে, বা এসি থাকতে হবে, তাই না? একটা অবজেক্ট, সরি, একটা রুম আমরা ডেকোরেশন করব। এই একটা রুম ডেকোরেশন করতে কতগুলো অবজেক্ট লাগতেছে? অনেকগুলো, বিভিন্ন অবজেক্টের সমন্বয়ে আমরা একটা কি করতে পারতেছি, একটা রুম ডেকোরেশন করতে পারতেছি। এবং এই প্রত্যেকটা অবজেক্টের কাজ আলাদা আলাদা। আমরা কখনো ফ্যান লাগিয়ে মনে করতে পারবো না যে আমরা এখন আলো পাবো। অন্ধকার রুমে একটা ফ্যান লাগাইছি, আমরা মনে করতে পারবো না বা পাবো না যে লাইটের আলো পাবো কি? আবার লাইট ইউজ করে আমরা বাতাস খাওয়ার আশা করা পারবো না, এটা স্বাভাবিক। ঠিক একটা ওয়েব পেজ তৈরি করতে হলে এরকম বিভিন্ন অবজেক্টের সমন্বয়ে আমাদেরকে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে। আর এই অবজেক্টগুলোকেই বলা হচ্ছে ট্যাগ। ক্লিয়ার? তাহলে একটা পেজকে আমরা ডেকোরেশন করতে এরকম অনেকগুলো ট্যাগের সমন্বয়ে একটা ওয়েব পেজ ডিজাইন করতে পারবো। ক্লিয়ার হয়েছেন তো? ট্যাগ কাকে বলে? আমরা ওয়েবসাইটে যে এলিমেন্টগুলো দিব আমাদের হ্যাঁ, একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে যে এলিমেন্টগুলো দিব, যে লেখা, ইমেজ, পিকচার, অডিও, ভিডিও, যে এই জিনিসগুলো দিব, সেগুলো দেওয়ার জন্য, প্রত্যেকটা জিনিস দেওয়ার জন্য আলাদা আলাদা ট্যাগ ইউজ করব। আলাদা আলাদা ট্যাগের মাধ্যমে আমরা সেই জিনিসগুলো দিব। জি, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ট্যাগ। সেই ট্যাগের মাধ্যমে আমরা একটা গর্জিয়াস এবং খুব আকর্ষণীয়ময় একটা পেজ তৈরি করব। ঠিক তেমনি একটা ট্যাগ হচ্ছে HTML। ঠিক তেমনি একটা ট্যাগ হচ্ছে HTML। HTML হচ্ছে একটা ফাউন্ডেশন। যেমন আপনি একটা বাড়ি তৈরি করবেন, বাড়ির চতুর্দিকে ওয়াল দিতে হবে, তাই না? এই ওয়ালটাই হচ্ছে HTML। HTML যদি দেন ফ্রেশ পেজ পাবেন, পেজ।
ব্ল্যাঙ্ক পেজ। তাহলে ব্ল্যাঙ্ক পেজ আমাদের আগে দরকার। যদি ব্ল্যাঙ্ক পেজ না হয় তাহলে আমরা পেজে আমরা ইচ্ছে মতো ইনফরমেশন দিতে পারবো না। তাহলে আমাদের ইচ্ছে মতো ইনফরমেশন দেওয়ার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ লাগবে। আর এই পেজটা নেওয়ার জন্য যে ট্যাগ বা অবজেক্ট ব্যবহার করা হয় সেটা কি HTML। আর এই ট্যাগ গেল HTML বা এই পেজটা কোন টাইপের, উপরে হাইলাইট করতেছে এটা একটা ডক টাইপ, ডকুমেন্ট টাইপ। ডকুমেন্টগুলো সবসময় টেক্সট ওয়াইজ হয় বা লেখা হয়, এই জন্য উপরে একটা, এটা না দিলেও চলে বা এটা দেওয়া স্ট্যান্ডার্ড। এটা টাইপের সেটা টাইপটা মেনশন করে যে এটা ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ HTML। তারপরে কি এটা HTML দিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, এই পেজের মধ্যে আমরা বিভিন্ন রকমের ট্যাগ বা অবজেক্ট দিয়ে সাজাবো। হ্যাঁ, একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য HTML দিতে হয়। তারপরে এখানে আছে হেডার, সরি হেড। হেডও একটা ট্যাগ। এই ট্যাগটার কাজ হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে শুধুমাত্র HTML এর সমন্বয় করতে পারবো না। হ্যাঁ, HTML দিয়েও ওয়েবসাইট তৈরি করা যায়, বাট গর্জিয়াস হবে না। আমাদের ওয়েবসাইটটা আকর্ষণীয়ময় হবে না। আমাদের ওয়েবসাইটটাকে আকর্ষণীয় এবং গর্জিয়াস করে না তুলতে পারলে আমাদের ওয়েবসাইটটা মানুষ দেখবে না। এলোমেলো লেখা কেউ দেখে মানুষ? সুন্দর গোছালো সাজানো অ্যানিমেটেড এরকম একটা আকর্ষণীয়ময় পেজ তৈরির জন্য বিভিন্ন HTML এর মতো বিভিন্ন এরকম আছে, সেগুলোর মাধ্যমে আমাদেরকে এটা গর্জিয়াস করে তুলতে হবে। আর এই পেজগুলো আদার্স যে পেজগুলো এর সহকারী পেজ, সেই পেজগুলোকে লিঙ্ক করার জন্য আমরা হেডটা ইউজ করে থাকি। এই হেডের মধ্যে আমরা যেটা দিব সেটা আগে এক্সিকিউট হবে। আপাতত এতটুকুই বোঝেন, হেডের মধ্যে আমরা যে জিনিসটা দেব সর্বপ্রথম সেটা এক্সিকিউট হবে বা দেখা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা ওয়েবসাইট দেখে আসি। এটা একটা ওয়েবসাইট। দেখেন, আমার মাউস দেখতে পাচ্ছেন? আমার মাউসের এখানে লেখা আছে GF, এরপরে দুইটা হাইপেন দেওয়ার পরে লেখা আছে কি গ্যালাক্সি ফাউন্ডেশন। এটাকেই বলা হচ্ছে টাইটেল। আমাদের ওয়েবসাইটে এরকম লেখা দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করব তার নাম হচ্ছে টাইটেল নামে একটা ট্যাগ। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন ABM। ABM লেখার পরে আমি দুইটা, এটাকে বলা হয় অর। আচ্ছা, দুইটা মানে টার্ম দিলাম, তারপরে লিখলাম যে আব্দুল মাজিদ, এটা লিখলাম। তাহলে আমরা দেখে আসি আসলে আমাদের এইটা টাইটেলে গেল কিনা। এটা সেভ করার পরে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখবেন ওপেন ইন ব্রাউজার, এখানে ক্লিক করবেন। দেখেন আসছে। আমি আগে আদার স্টেপগুলো কেটে দিই। দেখেন এখানে আমরা যেটা দিলাম সেটাই আসলো। তাহলে আমরা এই টাইটেলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা দিতে পারতেছি। আচ্ছা, আমি স্ট্রাকচারটা ক্লোজ করে দিয়ে আরেকটা স্ট্রাকচার আনি। এইটা আপনাদের আসবে না, পরে আমি কিভাবে এটা জেন কোড অ্যাড করতে হয় পরে আলোচনা করব। দেখেন এখানে আরো এক্সট্রা কিছু আছে, তাই না? HTML একটা ট্যাগ, একটা ট্যাগের ভিতরে যদি কোনো কিছু থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। ওই ট্যাগকে আরও কার্য উপযোগী করার জন্য কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। যেমন একটা ফ্যান, এই ফ্যানের একটা অ্যাট্রিবিউট হচ্ছে 3টা পাখা আছে। একটা ফ্যানের আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে এই ফ্যানের একটা নির্দিষ্ট কালার আছে, তাই না? এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, মানে কোনো অবজেক্টের এন্টিটি, বৈশিষ্ট্য, ফিচার, এই জিনিসগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে আমরা জানলাম একটি
ট্যাগের ভিতরে যে লেখাগুলো দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন এইচটিএমএল একটা ট্যাগ, এই ট্যাগ এইচটিএমএল মানে কি, আগে আরেকবার এটা দেখে আসি। এইচটিএমএল মানে কি? এইচটিএমএল ইকুয়াল হাইপার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এইটা হাইপার টেক্সট মানে কি আমরা তো জানলাম, আমরা ওয়েবসাইটে যে লেখাগুলো দেই সেগুলোকেই বলা হচ্ছে হাইপার টেক্সট। মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে দেওয়ার যে মেকানিজম সেটাকে বলা হচ্ছে মার্কআপ। সেট আপ করে দেওয়া বা ফিক্সড করে দেওয়া বা দিয়ে দেওয়া এটাকে বলা হচ্ছে মার্কআপ। তাহলে হাইপার টেক্সটগুলো দেওয়ার যে ব্যবস্থাপনা করে সেটাকে বলা হচ্ছে এইচটিএমএল। তাহলে এগুলো লিখে লিখে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো লেখাগুলো আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, বাংলা, ইংলিশ, উর্দু, ফার্সি, তাই না? তো এটা কোন ধরনের লেখা, এটা কোন ধরনের লেখা, এইচটিএমএলটা কোন ধরনের লিখবে, তাই বলা হচ্ছে এখানে অ্যাট্রিবিউট দিয়ে LANG ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি হবে? EN মানে ইংলিশ। তাহলে এই এইচটিএমএল এ যে লেখাগুলো দিব সেটা ইংলিশ ভার্সনের হতে হবে, বা এই লেখাগুলো ইংলিশ হতে হবে, ঠিক আছে। তারপরে হেডের মধ্যে আরেকটা এক্সট্রা ট্যাগ ইউজ করা হচ্ছে, এটা একটা সিঙ্গেল ট্যাগ। ট্যাগ দুই রকমের, একটা হলো সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। যেমন এটা একটা সিঙ্গেল ট্যাগ, এর শেষ নাই, প্রত্যেকটা ট্যাগের দেখেন শুরু, এটা শুরু এবং স্ল্যাশ দিয়ে শেষ আছে। বডি শুরু, এর স্ল্যাশ দিয়ে শেষ আছে। হেড শুরু এবং এর এর ভিতরে শেষ আছে। টাইটেল শুরু, এর শেষ আছে। বাট মেটা একটা ট্যাগ, এই ট্যাগের কোনো শেষ নাই, আছে? শেষ বলতে এটাই বোঝাচ্ছে, এই গেটার দেন দিয়ে এটাই শেষ বোঝাচ্ছে, তাই এটা একটা সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগগুলো কার্যকরী তখনই হয়, সিঙ্গেল ট্যাগগুলো দিয়ে কাজ করে নেওয়ার প্রসেস হচ্ছে এর ভিতরে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়। অ্যাট্রিবিউট, তো এই মেটা নিয়ে অনেক আলোচনা আছে, আমি আজকে আলোচনা করব না। মেটা আরও অনেকগুলো আলোচনা করতে হবে, আজকে এটাকে স্কিপ করে দিলাম। তাহলে যেই সকল ট্যাগ ডাবল, সেই সকল ট্যাগের মাধ্যমে আমরা লেখা প্রেজেন্ট করতে পারি, বুঝতে পারছেন? যেমন H1 একটা ট্যাগ, এর মধ্যে আমি কিছু লেখা দিতে পারি। H2, H3 এইরকমভাবে H6 পর্যন্ত আছে। এই ট্যাগগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? লেখা প্রেজেন্ট করতে পারি। তাহলে ডবল ট্যাগগুলোর মাধ্যমে আমরা লেখা প্রেজেন্ট করতে পারি, আর সিঙ্গেল ট্যাগগুলোর মাধ্যমে এটা জি, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমার লিঙ্ক দেন নাই, লিঙ্কটা আরেকবার দিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি। ওকে, প্লিজ অ্যাটেনশন, নয়েজ আসতেছে, প্লিজ একটু অ্যাটেনশন। হাজিবুন নাহার প্রেজেন্ট আছেন? সুলতানা, ও এটা না, হ্যাঁ এই যে এটা। হেলালুদ্দিন প্রেজেন্ট আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, 2 নম্বরে আবু নাইম। রকি ইসলাম, রকি ইসলাম। ফরিদুল ইসলাম, ফরিদুল ইসলাম। তানভীর রহমান, জাকির হুসাইন, মোর্শেদ আলম,
নাইম আহমেদ কি মৃধা মৃধা ওকে আব্দুল্লাহ আল হাবিবুল্লাহ ওকে আব্দুল্লাহ আল হাবিবুল্লাহ আছেন ওকে 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 ফয়সাল ইসলাম ফয়সাল ইসলাম ফাজলে রাব্বি সাগর আচ্ছা হিল্লল সুপ্রিয় হিল্লল দেবাশিস কর্ম আচ্ছা দেবাশিস না দেবাশিস আছেন আচ্ছা জাফর জ- আচ্ছা রাশেদুজ্জামান ফরিদুল ইসলাম ফরিদুল ইসলাম দুইটা একটা এমডি ফরিদুল ইসলাম আর একটা ফরিদুল ইসলাম অনলি প্রেজেন্ট আছেন আচ্ছা ঠিক আছে পরিমল চন্দ্র বর্মন মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান তারেক আহমেদ শুনতে পাচ্ছেন আইরিন আক্তার হ্যালো আইরিন আক্তার নেই ছিল তো আছে তো ওকে সাজু আহমেদ সাজু আহমেদ সাজু আহমেদ মাহমুদুল ইসলাম জহরুল ইসলাম মশিউর রহমান মশিউর রহমান মাহবুবুর রহমান শাহজাহান প্রধান আচ্ছা শাহজাহান প্রধান আসিফুজ্জামান আসিফুজ্জামান আবার শোনেন হ্যাঁ দিছি ফয়সাল ইসলাম নাই রাশেদুজ্জামান নেই ফরিদুল ইসলাম নেই মোস্তাফিজুর রহমান নেই তারেক আহমেদ মিশুক নেই সাজু আহমেদ নেই মাহমুদুল ইসলাম আছে না আচ্ছা আর দুইজন হচ্ছে শাহজাহান প্রধান আর হাসিবুজ্জামান ওকে এতক্ষণ পর আমি একটু কাজ করি
ওকে, তাহলে আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছিলাম এটা একটা সিঙ্গেল ট্যাগ। এই সিঙ্গেল ট্যাগের মাধ্যমে আমরা কোনো লেখা দিতে পারবো না, একটা ইমেজ দিতে পারবো, কারণ আমরা জানি ইমেজের মধ্যে কোনো লেখা থাকে না। ঠিক আছে, তাহলে ডবল ট্যাগগুলোর মাধ্যমে আমরা ইমেজ দিতে পারি, সরি, লেখা দিতে পারি। এখন আমরা একটা লেখা দিব ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে লেখা দিব। এর আগে আমরা এই পর্যন্ত করছি। ও, এখানে আমরা তুলে দিছিলাম ABM আব্দুল মাজিদ, আমরা টাইটেল দিতে পারতেছি। এখন যা করব এটা বডির ভিতরে, যা করব আমরা বডির ভিতরে। টাইটেল হলো একটা নেম, যেমন বাংলাদেশ একটা দেশের নাম, তাই না? দেশের নাম হচ্ছে বাংলাদেশ, বাট এর একটা ভৌগোলিক এরিয়া আছে, বাউন্ডারি আছে। এই বাউন্ডারির ভিতরে আপনাকে বাংলাদেশে বসবাস করতে হলে এর ভৌগোলিক যে আয়তন বা এরিয়া আছে, এরিয়ার ভিতরে আপনাকে বসবাস করতে হবে, তাহলে আপনি বাংলাদেশের নাগরিক হতে পারবেন বা বাংলাদেশের ভিতরে বসবাস করতে পারবেন। উইদাউট আপনি বাংলাদেশের ভিতরে বসবাস করতে পারবেন না। তাহলে একটা ওয়েবসাইটের এটা হচ্ছে টাইটেলের পরে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে বডি। যেমন এটা একটা ওয়েবসাইট, এটা হলো টাইটেল, তারপর এখান থেকে এই পর্যন্ত নিচ পর্যন্ত এটাকে বলা হচ্ছে বডি। আপনি যা করবেন এর ভিতরে করতে হবে, উইদাউট ওইটা রং প্রসেস। আমি দেখেন এখানেও কিছু লেখা দিলে ওই জায়গাতেই শো হবে, এখানেই শো হচ্ছে, বডির ভিতরে শো হচ্ছে, বাট এটা একটা রং প্রসেস। সো আমাদেরকে এখানে লেখা যাবে না। কোনো লেখা দিতে হলে অবশ্যই আমাকে বডির ভিতরে লেখা দিতে হবে। দিস ইজ বডি। বুঝতে পারছেন? আচ্ছা, একটা ওয়েবসাইটে আমরা এখন লেখা দিব। জি, ভিডিও হচ্ছে। দেখেন এইটা একটা ওয়েবসাইট, এর প্রথমে কিছু লেখা আছে, এই যে গ্যালাক্সি ফাউন্ডেশন, এখানে লেখাটা উঠতেছে। এরকম লেখা দেওয়ার জন্য এই লেখাগুলোকে বলা হচ্ছে হেড বা হেডিং। হেডিং লেখা, হেডলাইন আমরা বুঝি না। হেডিং দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, H1, H2, H3, H4, এই কয়টা ট্যাগের মাধ্যমে আমরা এরকম লেখা দিতে পারি। একটা ওয়েবসাইটে এরকম আমরা লেখা দিতে পারি, এরকম হেডিং লেখাগুলো দিতে পারি। আচ্ছা, এটা আমি এই ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, তাহলে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই লেখাগুলো আমরা ওয়েবসাইটে লেখা দেওয়ার জন্য ব্যবহার করি, হেডিং লেখাগুলো দেওয়ার জন্য। যেমন দিস ইজ হেডিং 1,
এইটা হ্যাঁ, একটু আমি শিখে দেবো, একটু ওয়েট করেন। এখন তো আপনারা ছোট, এই সব কিছু বলা যাবে না, ধীরে ধীরে সব পাবেন অবশ্যই। আচ্ছা দেখেন, এটাকে আমরা এক্সিকিউট করলে কিরকম দেখা যাচ্ছে দেখেন। এই যে দেখেন এই অবস্থা, হেডিং ওয়ানের মধ্যে কোনো লেখা দিলে সেটা একটু বড় আকারে শো করতেছে, তারপরে হেডিং টুতে দিলে তার থেকে একটু ছোট, এরকমভাবে 6 পর্যন্ত দেওয়া যায়। এটা হলো শুধুমাত্র হেডিং। হেডিং তো বুঝেন তাই না? দেখেন এই লেখাগুলোর মধ্যে এটা হেডিং, এটা কিন্তু অনেক বড়। আবার এই লেখাগুলোর মধ্যে এইটা হেডিং, এটা একটু ছোট। আবার এই লেখাগুলোর মধ্যে এইটা হেডিং, এই লেখাগুলোর মধ্যে এইটা হেডিং। তো এইরকম হেডিং দেওয়ার জন্য আমরা কি করব, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত ইউজ করতে পারবো। আবার এরকম ছোট লেখা দেওয়ার জন্য, এরকম লেখা দেওয়ার জন্য আমি এই লেখাটা কপি করি। এরকম ছোট লেখা দেওয়ার জন্য আরেকটা ট্যাগ ইউজ করতে হয়, সেটি হচ্ছে পি, মানে প্যারাগ্রাফ। এর ভিতরে আমি এই লেখাটা কন্ট্রোল সেভ, দেখেন ছোট ছোট লেখা আসছে, এরকম হেডিং আকারে আসে না, বুঝতে পারছেন? এরকম ছোট লেখা দেওয়ার জন্য তাহলে আমরা কি ইউজ করবো, প্যারাগ্রাফ। নয়েজ আসতেছে প্লিজ, আপনারা এটা খুব ভালো করে খেয়াল করবেন। নয়েজ আসা যাবে না, তো নয়েজ আসলে আপনারও ডিস্টার্ব হচ্ছে, আমাদেরও ডিস্টার্ব হচ্ছে। সো একটু কেয়ারফুল, আপনি কথা বলবেন যখন, তখন ইনশিওর হয়ে নেবেন যে আপনার মাউথ স্পিকারটা মিউট আছে কিনা। তাহলে এরকম ছোট লেখা দেওয়ার জন্য আমরা ইউজ করতেছি প্যারাগ্রাফ। আর হেডিং, প্যারাগ্রাফ, লিঙ্ক। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হয়, কি প্রয়োজন হবে, মনে করেন একটা লেখার উপর ক্লিক করলে, একটা লেখার উপর ক্লিক করলে কিছু একটা ওপেন হবে, অন্য একটা ওয়েবসাইটে যাবে। লিঙ্ক করার মানে হচ্ছে এখানে একটা লেখা আছে, মনে করেন এখানে লেখা আছে, আচ্ছা আমি প্র্যাকটিক্যাল দেখাই। রিয়াল লাইফ স্কুল বিডি.com, এটা একটা আমার তৈরিকৃত ওয়েবসাইট। দেখেন এখানে কি আছে, রিড মোর, এখানে ক্লিক করলে দেখেন লিঙ্ক করা আছে, এখানে ক্লিক করলে কিছু একটা ঘটবে, বা এখানে ক্লিক করলে আরেকটা পেজে যাবে। এই যে দেখেন আরেকটা পেজ ওপেন হচ্ছে। তো ওই পেজের সাথে আরেকটা পেজ লিঙ্ক করার জন্য যে ট্যাগ ইউজ করা হয় তার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ, যেমন আমরা মনে করেন এখানে একটা লেখা লিখব, আচ্ছা H2 এর ভিতরে একটা লেখা লিখব যে ক্লিক হেয়ার, গো টু ফেসবুক। এখন কি দেখা যাচ্ছে, দেখেন এখানে লিখতে পাচ্ছি কি, ক্লিক হেয়ার গো টু ফেসবুক। বাট এখানে আমি মাউস নিয়ে গেলে মাউস আইকনটা কি হচ্ছে, টেক্সট, হ্যান্ডের মতো দেখা যাচ্ছে কি, এই যে এখানে নিয়ে গেলে কি দেখা যাচ্ছে দেখেন, এই যে হাতের মতো দেখা যাচ্ছে। হাতের মতো যখনই দেখবেন তখনই মনে করবেন লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে ঘটবে। তো আমরা এখানে লিঙ্ক করে দেওয়ার জন্য একটা ট্যাগ ইউজ করব, তার নাম অ্যাঙ্কর ট্যাগ এ, বা এরকম আপনি লেস দেন এ দিলে দেখেন সাজেস্ট করবে, এই যে সাজেস্ট করতেছে। এখন ইন্টার মারেন, এ চলে আসবে। এটার আবার এটাও দুইটা, মানে ডাবল ট্যাগ, এর ভিতরে আমরা লেখা দিতে পারতেছি। এক, 2 নম্বরে এখানে এই, এটার নাম হচ্ছে এইচ রেফ, মানে হাইপার রেফারেন্স। আপনি কোন রেফারেন্স এখানে দিতে চাচ্ছেন, কাকে শো করাতে চাচ্ছেন, তার অ্যাড্রেস এখানে বসাতে হবে। এখন আমি এই অবস্থায় রিলোড দিলাম, দেখেন
এখানে এখন এগুলো হাত দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে কি হবে সেটা করার জন্য করেন আমি চাচ্ছি ফেসবুকের হোম পেজ, আমরা চাচ্ছি এইরকম ফেসবুকের পেজটা ওপেন হোক। তাহলে এই পেজটাকে আমি কপি করলাম, এই অ্যাড্রেসটাকে, আর এইখানে লিংকের ভিতরে দিবেন মানে বুঝি নাই। আপনাকে ওই পেজ ওপেন করতে হলে এই যে হাইপার রেফারেন্সের ভিতরেই দিতে হবে। এখন কন্ট্রোল এস সেভ দিলাম, দেখেন এখন রিলোড দিলাম, এখন আপনি এখানে ক্লিক করেন, এখন আপনি ক্লিক করেন, দেখেন ফেসবুকে চলে গেছে লগ ইন পেজ। লিঙ্ক ট্যাগ ওটা ডিফারেন্স, ওটা লিঙ্ক করার জন্য না। নয়েজ কার হচ্ছে আপনারটাতেই? হ্যাঁ, না লিঙ্ক ট্যাগ অন্য কাজের জন্য ব্যবহার করা হয়। পেজ লিঙ্ক করার জন্য অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে হবে। ওকে, পেজ লিঙ্ক করার জন্য অবশ্যই আপনারা কি ট্যাগ ইউজ করবেন? এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের মধ্যে আপনাকে কি করতে হবে, এই যে টার্গেট পেজটাকে আপনাকে দিতে হবে, কোন পেজে যেতে চাচ্ছেন এখানে ক্লিক করলে। না, নতুন ট্যাব ওপেন হবে না, সেটা করার জন্য আরেকটা কাজ করতে হবে। যেমন দেখেন, ভালো করে লক্ষ্য করেন, আমি যদি এখানে ক্লিক করি এই ট্যাবের ভিতরে ওই ফেসবুক পেজটা ওপেন হচ্ছে, দেখেন, তাই না? আমি যদি চাই যে এখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে, আরেকটা ট্যাব ওপেন হয়ে সেখানে ওপেন হবে, এই পেজটা এরকমই থাকবে। তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, তার নাম হচ্ছে টার্গেট। টার্গেট ইকুয়াল ডাবল ইনভাইটেড কমার মধ্যে বলতে হবে ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক, এইভাবে লিখতে হবে ব্ল্যাঙ্ক। তাহলে দেখেন রিলোড দিলাম, এখানে ফলো করেন, ক্লিক করলাম, দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেই জায়গায় ওই অ্যাড্রেসটা কাজ করতেছে। বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? কি দেখাবো? আবার একটা দেখাই। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা ওয়েবসাইট লিঙ্ক করতে পারি, যে কোনো ওয়েবসাইট লিঙ্ক করতে পারি। আমারই একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ লিঙ্ক করব, তাহলে আমাকে অবশ্যই ইউজ করতে হবে অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ আমি লেস দেন এ লিখলেই চলে আসবে। এখন ইন্টার মারেন, তাহলে দেখেন চলে আসতেছে এর একটা অ্যাট্রিবিউট সহ। অ্যাট্রিবিউটটা হচ্ছে এইচ রেফ। আমরা যে পেজটাকে এখানে ক্লিক করলে ওপেন করতে চাচ্ছি সেই পেজটা এখানে তার অ্যাড্রেস দিতে হবে। যেমন আমি চাচ্ছি যে গ্যালাক্সি ফাউন্ডেশনটা ওপেন হবে, এখানে ক্লিক করলে, কিন্তু এখানে কি লেখাটা থাকবে সেই লেখাটা দেন। মনে করেন গ্যালাক্সি, এই লেখার উপর ক্লিক করলে এর ভিতরে যে অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম সেই অ্যাড্রেসে চলে যাবে। এখন কন্ট্রোলে সেভ দেন, এখানে যে রিলোড দেন, এই যে গ্যালাক্সি আসছে, একটু ফাঁকা ফাঁকা করে দেই তাহলে ভালো বুঝবেন। এই যে দেখেন নিচে চলে আসছে, এখানে এখন ক্লিক করলে কি হবে, গ্যালাক্সি ফাউন্ডেশন এই পেজটাতে চলে যাবে। দেখেন এই পেজটা এখানেই ওপেন হচ্ছে, দেখেন ওপেন হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেই জায়গায় যাবে। তাহলে আমাকে দিতে হবে কি, এখানে আরেকটা অ্যাট্রিবিউট যোগ করতে হবে, কি, টার্গেট। টার্গেট ইকুয়াল ডাবল ইনভাইটেড কমার মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক নামে এই কথাটা লিখতে হবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে দেখেন সেই জায়গায় চলে গেল। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কি দেখবো আমরা? লিঙ্ক দেখলাম, ইমেজ,
দেখেন আমাদের ওয়েবসাইটে ইমেজ, মনে করেন এটা একটা ওয়েবসাইট, এখানে এই যে একটা ইমেজ, এরকম ওয়েবসাইটে ইমেজ আনতে, এটা একটা ইমেজ, ইমেজ আনতে যে ট্যাগ ব্যবহার করা হয় তার নাম হচ্ছে আইএমজি ট্যাগ। আমি এই স্থির পরে একটা ট্যাগ নিলাম, নাম হচ্ছে এই যে লেস দেন দিয়ে আইএমজি লিখবেন, তাহলে সাজেস্ট করবে, এন্টার মারবেন, চলে আসছে। এটা একটা সিঙ্গেল ট্যাগ, এখানে কোনো লেখা দিতে পারবো না, যেমন এর আগে দিলাম ওই লেখাটা দিতে পারবো না। ডাইরেক্ট এস আর এস সোর্স, এস আর সি সোর্স, কোন সোর্স থেকে বা কোথায় থেকে আমি এই ইমেজটা দেখাবো তার অ্যাড্রেস দিতে হবে এবং এক্সটেনশন দিতে হবে। যেমন আমি যদি এই ইমেজটা দেখাতে চাই, এই ইমেজটা দেখাতে চাই, তাহলে দেখেন এর নাম হচ্ছে ওয়ান আর এক্সটেনশন হচ্ছে ডট জেপিজি। তাহলে আমাকে এখানে এই সোর্সের মধ্যে লিখতে হবে ওয়ান ডট জেপিজি, কন্ট্রোলে সেভ, এখন ব্রাউজ, আসছে ইমেজ। এই ইমেজটা যদি অন্য কোনো ফোল্ডারে থাকতো, এই ইমেজটা যদি অন্য কোনো ফোল্ডারে থাকতো তাহলে অ্যাড্রেসটা কি হতো? এখানে ডাইরেক্ট আমরা এসআরসি লিখছি কি ওয়ান ডট জেপিজি, কিন্তু এই ইমেজটা মনে করেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, লিখলাম পিক, এই ইমেজটা এখন এর ভিতরে রাখলাম, দেখেন আপনার ওয়েবসাইটে এখন কাজ করবে না, আসছে দেখেন ভেঙে গেছে। তাহলে এর অ্যাড্রেসটা হবে এরকম, এই পিকের ভিতরে কি আছে, এই পিক নামে ফোল্ডারের ভিতরে ওয়ান ডট জেপিজি নামে একটা ফাইল আছে বা ইমেজ আছে। তাহলে এখানে লিখতে হবে, অ্যাড্রেসটা হবে এরকম, পিক নামে ফোল্ডার, তার ভিতরে অ্যাক্সেস করার জন্য স্ল্যাশ, তার ভিতরে কি আছে ওয়ান ডট জেপিজি। এখন আপনার ওয়েবসাইটে কাজ করবে, এখন আবার রিলোড দেন, কাজ করবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে আমরা কি আমরা দেখলাম হচ্ছে কিভাবে হেডিং দিব, কিভাবে ডেসক্রিপশন দিব, কিভাবে লিঙ্ক করব এবং কিভাবে ইমেজ দেখাবো। ওকে, তাহলে আমরা আরেকটা দেখি অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আমি কথা বলছি, অ্যাট্রিবিউট দিতে হবে কীভাবে, যে অ্যাট্রিবিউট দিতে হলে অবশ্যই ওই ট্যাগের ভিতরে স্পেস দিয়ে ওই ট্যাগ যে সকল ইমেল, যে সকল অ্যাট্রিবিউট সাপোর্ট করে সেই সকল জিনিসগুলো দিতে হবে। আচ্ছা, ইমেজের আরেকটা অ্যাট্রিবিউট আছে, আমি এখানে এই অ্যাড্রেসটা ভুল করে দিলাম, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে ইমেজটা শো করতেছে না, ফাটা ফাটা দাগ আসছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি এই ইমেজটা যদি আনফর্চুনেটলি শো না করে, তাহলে যেন এখানে লেখা আসে দিস ইজ প্রোফাইল পিক, এই কথাটা যেন লেখা আসে। তাহলে আমরা একটা করব, সেটা হচ্ছে এএলটি, অল্টারনেটিভ টেক্সট বলা হয়, অল্টারনেটিভ টেক্সট। যদি এই ইমেজটা না আসে তাহলে অল্টারনেটিভভাবে কি আসবে, দিস ইজ প্রোফাইল পিকচার, এই লেখাটা শো করবে। দেখেন কন্ট্রোল এস সেভ, রিলোড, দেখছেন ওই ভাঙ্গা ভাঙ্গা জিনিসটা চলে গেল, দিস ইজ প্রোফাইল পিকচার। এখন যদি অ্যাড্রেসটা আবার ঠিক করে দেই তাহলে ইমেজটা শো করবে, যদি কোনো কারণে ইমেজটা শো না হয় তাহলে ওই লেখাটা শো করবে। ওই লেখাটা নর্মালি ভিউ নাই, এখানে আছে নেই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি নেক্সট পয়েন্ট, লিস্ট, লিস্টে যাই। লিস্ট, লিস্ট মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কখনো যদি লিস্ট আকারে, লিস্ট মানে কি, একটা সিকোয়েন্স অনুযায়ী কিছু লেখা, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সৌদি আরব ইত্যাদি লেখাগুলো আমরা দেখাতে চাচ্ছি,
যেমন এটা একটা লিস্ট আকারে দেখানো হয়েছে, দেখেন সাইন আপ, লগ ইন, মেসেজ, ফেসবুক, বাট এটা এই দিকে দেখি দেখানো হচ্ছে, বাট এই দিকে যদি থাকতো তাহলে এটাকে কি বলতাম? এটাকে লিস্ট বলতাম। তাহলে লিস্ট যদি আমরা কখনো দেখাতে চাই তাহলে লিস্ট দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আমি আগে অর্ডার লিস্ট ব্যবহার করি, কেন কিভাবে পরে বলতেছি। আন্ডার ইস লেস দেন ওএল মানে অর্ডার লিস্ট, এটা একটা ট্যাগ, এর মাধ্যমে লিস্ট দিতে হবে। এর মাধ্যমেও না, এর ভিতরে আবার আরেকটা ট্যাগ দিতে হবে এলআই। এর ভিতরে এখন বলতে হবে আমরা কোন ধরনের লেখা দিতে চাচ্ছি। যেমন আমি কয়েকটা নিয়ে নিই, এখন এখানে লিখে দিলাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, ইউএসএ। দেখেন কন্ট্রোল এস সেভ দিলাম, আমাদের ব্রাউজারে গিয়ে আমরা রিলোড দেই, দেখেন আসছে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, ইউএস আসছে, দেখতে পাচ্ছেন। এইভাবে যদি কোনো লেখা প্রেজেন্ট করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কি দিতে হবে? লিস্ট ইউজ করতে হবে। এখন আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট যদি আমরা ইউজ করতে চাই তাহলে দেখেন এ যেমন 1 2 3 4 5 এগুলো অর্ডার, আবার ABCD হতে পারে। এরকমভাবে যদি আমরা লেখার সামনে এরকম কিছু সিম্বল ইউজ করতে চাই বা লেখা দিতে চাই তাহলে আমাদেরকে অর্ডার লিস্ট ইউজ করতে হবে। আর যদি আমরা ওএল ইউজ করি মানে আনঅর্ডার লিস্ট ইউজ করি তাহলে দেখেন এখানে সিম্বল আকারে শো করতেছে। ডিফারেন্স এইটাই। আমরা অর্ডার লিস্টগুলোতে কি কি দিতে পারবো, একটু অ্যাট্রিবিউট অ্যাড করে দিই। যেমন আমরা চাচ্ছি এই লেখাগুলোর সামনে ABCDE এভাবে আসুক, তাহলে এখানে আমরা একটা টাইপ নামে অ্যাট্রিবিউট অ্যাড করব। টাইপের ভিতরে বড় হাতের যদি দেন তাহলে দেখেন কি আসছে, ABC আসছে, ABCD আকারে দেখাচ্ছে। আবার যদি আপনি ছোট হাতের ABC দেন তাহলে আপনাদের এই যে ছোট হাতের আসছে। আপনি যদি 1 2 3 দিতে চান তাহলে 1 দিয়ে দিলেন, আই দিলে দেখেন, বুঝতে পারছেন। আর যদি আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করি তাহলে আমরা এই জিনিসগুলো দিতে পারবো না, শুধুমাত্র সিম্বল, কন্ট্রোল এস সেভ, টাইপটা তুলে দিই, দেখেন সিম্বল আসছে, এটাকে বলা হয় ডট। আমরা টাইপটা যদি সার্কেল আকারে দিতে চাই তাহলে এখানে লিখতে হবে সার্কেল, কন্ট্রোল এস সেভ, আসছে, বুঝতে পারছেন। এখন আমরা চাচ্ছি বাংলাদেশ একটা কান্ট্রি, এর মধ্যে বিভাগগুলো আমরা এরপরে আবার এখান থেকে শুরু করব, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, এরকমভাবে দিতে চাচ্ছি। তাহলে এই বাংলাদেশ এই লিস্ট আইটেমটা এখানে শেষ না করে এখানে ইন্টার মারব, দিয়ে এখানে আবার আরেকটা লিস্ট নিব, অর্ডার লিস্ট নিলাম, নেওয়ার পরে এখানে আবার লিস্ট আইটেম দিব, মনে করেন ঢাকা, এরকম করে দিলাম, কন্ট্রোল এস সেভ, দেখেন কি হয়, দেখছেন বাংলাদেশের আবার সাব মেনু তৈরি হয়ে গেছে। ইন্ডিয়ার আবার করব, তাহলে কি করতে হবে আমাকে, অবশ্যই ইন্ডিয়া এই লেখার এই ইউএলটা শেষ না করে এখানে ইন্টার মেরে এর উপরে আবার অর্ডার লিস্ট আমরা উপরে নিলাম, এখানে অর্ডার লিস্ট নিলাম, এখানে আনঅর্ডারও লিস্ট ইউজ করতে পারেন, ইউএল নিলাম, এলআই নিলাম, এর ভিতরে লিখলাম কলকাতা, এইভাবে যতগুলো দিবেন চলে আসতেই থাকবে।
ঠিক আছে, বুঝতে পারছেন কি? লিস্ট ক্লিয়ার? হ্যালো, সবার ক্লিয়ার? কি পেইন মনে হচ্ছে? পেইন মনে হচ্ছে? আসলে আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? আচ্ছা, যদি না বোঝেন তাহলে আমার বলার স্টাইলটা চেঞ্জ করব, বা আরো ধীরে বুঝাবো বা আরো জোরে বুঝাবো, এরকম আপনারা একটু মাঝে মধ্যে আমাকে বলবেন যে বোঝা যাচ্ছে না, তাহলে আমি চেঞ্জ করব। ওকে, তাহলে আমাদের, ওকে, আজকে আমাদের তাহলে ডে 1 কমপ্লিট হলো। ওকে ওকে, তাহলে আমাদের লিস্ট শেষ হলো। এখন আমরা ডে 2 তে যাব। ডে 2 তে আছে টেবিল, এইচটিএমএল ফর্ম, এইচটিএমএল আইফ্রেম, এইচটিএমএল মিডিয়া। এগুলো ধীরে ধীরে আলোচনা করি। আজকে এতগুলো দিলে হয়তো পারবেন না, আমরা আজকে এই তিনটা নিয়ে আলোচনা করব: এইচটিএমএল, টেবিল, ফর্ম অ্যান্ড আইফ্রেম নিয়ে আলোচনা করব। তার আগে 15 মিনিট বিরতি। ওকে, আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারেন, এখানেও থাকতে পারেন, তবে 15 মিনিট একটু রেস্ট। তাহলে আমরা এখন দেখব হচ্ছে টেবিল। টেবিল ওটা কালকে প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। যেহেতু আমাদের দুইটা ক্লাস অ্যাড করা হচ্ছে, তো সেহেতু একটু বেশি ক্লাস করতে হবে। কয়টা জিনিস দেখি, একটু ভালো করে লক্ষ্য করেন। টেবিল দেখবো, টেবিল আমরা বুঝি, টেবিলটা কি? আচ্ছা, আমি তারপরেও অঙ্কন করে দেখাই। দেখতে পাচ্ছেন? আচ্ছা, লক্ষ্য করেন। প্লিজ এখন কোনো আননেসেসারি কথা বলা যাবে না। হ্যালো, সবাই মিউট করেন, মিউট করেন।
আচ্ছা, এটাকে বলা হচ্ছে টেবিল। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হচ্ছে টেবিল। এটাকে ফুল বলা হচ্ছে তাহলে, আমার কাছে মাউস নাই তো এই জন্য একটু টাইপ করতে সমস্যা হচ্ছে। এটাকে বলা হচ্ছে টেবিল। ফুল ফুল এই জিনিসটাকে বলা হচ্ছে তাহলে টেবিল। এক। 2 নম্বরে এদের প্রত্যেকটাকে বলা হচ্ছে রো। এগুলোকে বলা হচ্ছে রো। এইগুলোকে বলা হচ্ছে, একটা করে ইনফরমেশনকে বলা হচ্ছে টেবিল ডাটা। এগুলোকে বলা হচ্ছে টেবিল ডাটা। বুঝতে পারছেন? তাহলে এগুলো এক একটা ডাটা। তাহলে আমরা এর থেকে কি কি পেলাম? প্রথমে একটা টেবিল। টেবিল টেবিলের পরে আমরা কাকে ডিফাইন করব? টিআর মানে হচ্ছে টেবিল রো। তারপরে হলো টিএইচ অর টিডি। তাহলে এখানে কয়টা টিআর আছে একটু আমরা ফলো করি, দেখা যাক। 1, 2, 3, 4, 5, 6, 6টা রো আছে। এবং প্রথম রোতে একটা টিডি আছে বা টিএইচ আছে একটা। দ্বিতীয়টা 2টা টিএইচ আছে। তৃতীয়টা 1, 2, 3, 4, 5, 6টা আছে। বুঝতে পারছেন? তাহলে এইরকম টেবিল যদি আমাকে আমাদের ওয়েবসাইটে প্রেজেন্ট করতে হয় তাহলে কিভাবে কোডিং করব এটা লক্ষ্য করি। আচ্ছা, এখানে আমরা কাজ করি। আমরা তাহলে প্রথমে এই যে দেখেন, প্রথমে ইনশিওর করতে হবে এই পেজটা আমার সেভ আছে কিনা এইচটিএমএল ফরম্যাটে। তারপরে আপনি লেস দেন দেওয়ার পরে আপনি লেখেন, যেটা লিখবেন সেটা সাজেস্ট করবে। যেমন টেবিল আমি চাচ্ছি, এই যে টেবিল চলে আসছে, টেবিল নিলাম। তারপরে আমাদের দরকার কি? টিআর। কয়টা টিআর বলছিলাম? 1, 2, 3, 4, 5, মনে করেন একটা টিআর। তাহলে আমরা 6টা টিআর নিব। 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? প্রথম টিআরে কয়টা টিডি আছে বা টিএইচ আছে? একটা টিএইচ আছে। তাহলে প্রথম এই টিআরে ইন্টার দিয়ে আমরা লিখব কি? টিএইচ মানে টেবিল হেড। প্রথমে যেটা থাকে সেটা অবশ্যই টেবিল হেড আকারে থাকবে। আমরা এখানে লিখব হচ্ছে অল ইনফরমেশন, কন্ট্রোল এ সেভ। আমরা এটা এখন ভিউ করি। নিচে আসছে এই যে দেখেন অল ইনফরমেশন, কিন্তু টেবিলের স্ট্রাকচার নিয়ে আসে নাই। আচ্ছা, এটাকে আমরা একটু সেন্টারে আনি, তাই না? এটাকে আমরা একটু সেন্টারে আনি। এই সেন্টারে আনার জন্য আমরা টেবিলের একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, সেটা হচ্ছে অ্যালাইন। অ্যালাইন সেন্টার। তাহলে দেখেন এই যে সেন্টারে চলে আসছে। আর নিচে একটু স্পেস দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখন দেখতে পাইছেন? বাট টেবিলের ফরম্যাট আসে নাই, বা এরকম দাগ দাগ আছে চতুর্দিকে, এটা আসে নাই। এটা আনার জন্য টেবিলের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা আমাকে অ্যাড করতে হবে এখানে। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে বর্ডার। বর্ডার দিয়ে কত মোটা নেবেন সেটা এখানে বসাতে হবে। 1 পিক্সেল বা 2 পিক্সেল যেটা দিবেন। 2 পিক্সেল দিলাম। এখন দেখেন হয়েছে? তাহলে এটা একটা টেবিল ফুল, তার ভিতরে
আচ্ছা, তারপরে টিয়ারে কয়টা টিডি আছে আমরা দেখি। পরের টেবিলে পরের টিয়ারে 1 2 দুইটা টিডি আছে। তাহলে আমরা এখানে দুইটা টিডি নেই, 1 2। একটাতে লেখা আছে স্টুডেন্ট ইনফরমেশন, দুই নম্বর টিচার ইনফরমেশন। কন্ট্রোল এস সেভ। আসছে। আচ্ছা, তারপরের টিয়ারে কয়টা আছে দেখেন, 1 2 3 3 6টা টিডি আছে। তাহলে পরের টিয়ারে এইখানে 6টা টিডি নেব, 1 2 3 4 5 6। প্রথমে লেখা আছে SL নাম্বার, সিরিয়াল নাম্বার। তারপরেরটাতে লেখা আছে নেম, তারপরেরটাতে লেখা আছে ডিপার্টমেন্ট, তারপরেরটাতে লেখা আছে আবার SL। দেখেন এখানে তাই লেখা আছে না, SL নেম ডিপার্টমেন্ট। এটাও এখন কন্ট্রোলে সেভ দিলাম, আমরা রিলোড দিই। আসছে। আচ্ছা, তারপরে নিচের এলো ইনফরমেশনগুলো আগে দিয়ে নেই। তার নিচের ইনফরমেশন আবার কি কি আছে দেখি। 1 এবি মাজিদ CSE, 1 আব্দুর রহমান সিভিল। ওকে, আমরা এটাই করে নিই। TH 1 2 3 তিনটা। প্রথমে আছে 01, দ্বিতীয়টা আছে হচ্ছে এবি মাজিদ, তৃতীয়টা আছে হচ্ছে CSE, এইটাতে আছে হচ্ছে সরি CSE, এটাতে ছিল সিভিল, এটাতে আব্দুর রহমান। কন্ট্রোল সেভ। আসছে এরকম, এখন হয়েছে। যতগুলো লাগবে আমি আপাতত নিয়ে নেই আরো কিছু ইনফরমেশন। 1 2 3 দেখেন চলে আসছে। এখন মূল বিষয় হচ্ছে, দেখেন আমাদের টেবিলে যদি আমরা লক্ষ্য করি যে এই স্টুডেন্টটা কয়টা টিডি মিলে আছে, 1 2 3 তিনটা টিডি মিলে আছে। টিচার্স এই টিডিটা কয়টা টিডি মিলে আছে, 1 2 3, মানে তিনটা টিডির উপরে আছে, এই তিনটা টিডির উপরে আছে, ঠিক কিনা? কোন টিডিটা? এই টিচার স্টুডেন্ট ইনফরমেশন, এই টিডিটা হচ্ছে তিনটা, 1 2 3, এই তিনটার উপরে থাকবে কে, স্টুডেন্ট। তাহলে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটার নাম হচ্ছে কল স্পান। কল স্পান মানে কলাম স্পান, মানে কলাম স্পেস। কয়টা কলাম, 1 2 3, এই তিনটা কলামকে মার্চ করে সে এত দূর পর্যন্ত যাবে। তাই আমরা এখানে দিব 3। কন্ট্রোল সেভ। হয়েছে? তিনটা কলামের উপরে আছে, এও তিনটা কলামের উপরে আছে, থাকবে। তাহলে এখানেও কল স্পান কত দিব, কল স্পান 3। এখন হয়েছে? এবং এইটা তাহলে কয়টা কলামের উপরে আছে, এইটা 6টা কলামের উপরে আছে। এই জন্য আমরা এইটাতে কল স্পান দেব 6। ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আগের অবস্থায় যাই। আমাদের নর্মাল কাজটা ছিল এইরকম আমরা করলাম, তাই না? এটা তো বুঝতে পারছেন?
এইটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আমাদের পিকচারে দেখি। দেখেন, এই স্টুডেন্ট ইনফরমেশনটা কয়টা কলামের উপরে আছে? এক, দুই, তিনটা কলামের উপরে আছে, তাই না? তার মানে তিনটা কলাম জুড়ে স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটা আছে, ঠিক কি না? বাট আমরা ভিউ করছি একটার উপর আছে, তাহলে একে সরে এই পর্যন্ত আনতে হবে। এই যে কলামগুলো মার্জ করে একে আমরা তিনটার উপরে আনবো, এইটা করার জন্য টিডিকে করব এই স্টুডেন্ট ইনফরমেশন যে টিডির উপর মধ্যে আছে সেটা, তাহলে স্টুডেন্ট ইনফরমেশন এই টিডিটা। তাহলে কলামকে মার্জ করার জন্য কল স্পান লিখবো, এখানে 3 দিব, তাহলে কি হবে? তাহলে দেখেন এই যে তিনটার উপরে চলে আসলো। হ্যাঁ, আবার এটাও তিনটা, তাই না? তাহলে এখানেও আমরা কি দিব? কল স্পান দেব, কল স্পান 3। দেখেন, ওকে হয়েছে। এখন দেখেন এইটা কিন্তু একটা কলামের উপর আছে, তাহলে এই অল ইনফরমেশনটা সব কলামের উপর থাকবে। তাহলে কয়টা, সমস্ত কলাম কয়টা? এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে এর কল স্পান কয়টা হবে বলেন? কল স্পান 6। 6, হ্যাঁ, 6টা দিলে এই যে হয়ে গেল। বুঝতে পারছেন এখন? আচ্ছা দেখেন, এখন আমি চাচ্ছি এই যে সিএসি আছে না, এইটা সবগুলো মার্জ হয়ে একটা সিএসি হবে। কারণ এখানে যতগুলো ব্যক্তি আছে সবগুলোই সিএসি, তো আমি চাচ্ছি এই রো গুলো মার্জ হবে এইদিকে, এখন মার্জ হবে এইদিকে না, এইদিকে মার্জ হয়ে একটা সিএসি হবে। যেমন আমি একটা টেবিল ড্র করছি, এই যে দেখেন এখানে সাবজেক্ট সিএমটি ফান্ডামেন্টাল ম্যাথ প্রোগ্রামিং, এই জায়গায় একটা কি হয়েছে? স্পেস হয়েছে। তাহলে এরকম যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, কি আমরা মার্চ করব? সিএসি, সিএসি কই গেল? সিএসি, এই যে সিএসি, তাই না? একটা সিএসি রাখবো, এই সিএসি বাদ দিয়ে দিব, এই সিএসিও দরকার নাই। কয়টা হলো বাদ? দুইটা। এটাও আমাদের দরকার নাই। কয়টা হলো? তিনটা। আর উপরে একটা আছে, তাহলে চারটা। এখন এইখানে আমরা লিখবো, আগে কলাম স্পান করার জন্য কলাম দিছিলাম, এখন এখানে রো স্পান করব, রো, রো 4। এখন দেখেন হয়েছে। আগে আমি কলাম স্পান করার জন্য কল স্পান লিখছি, এখন রো আমরা মার্চ করতেছি, রো। তাহলে রো করলাম। কোনো কোশ্চেন আছে? হ্যালো, আমি কি আবার তৈরি করে দেখাবো? আচ্ছা, তাহলে আপনারা এই যে এই, আচ্ছা ভিডিও আছে আপনার দেখে নিন, তাহলে এরকম। হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্টটা দেখাবো, এটা দেখাবো সিভিল। আচ্ছা সিভিলটা তাহলে দেখাই, দেখান। তাহলে সিভিলটা দেখাই, দেখেন। আমি সিভিল প্রথমের একটা সিভিল রাখবো, পরেরগুলো ডিলিট করে দিব। কয়টা আছে? এক, দুই, তিন, চার। তাহলে সিভিল, নিচের সিভিল দরকার নাই, নিচেরটা বাদ দিয়ে দিলাম, তার উপরেরটা বাদ, তার উপরেরটা বাদ, তার উপরেরটা রাখবো, তাই না? এবং এইটা দিয়ে চারটা হচ্ছে, তাহলে এখানে রো স্পান লিখবো, রো স্পান 4। হ্যাঁ, প্রথমটাতে অবশ্যই প্রথমেই করবেন আগে, আবার শেষেরটা করতেও হলো, শেষেরটা করলেও হবে, ওইটা আরেকটু জটিল হবে, এইটাই করবেন আপনারা, ওকে? তাহলে আমি একটা কাজ দিব অ্যাসাইনমেন্ট হিসেবে, এই যে এইটা আপনাদেরকে করতে হবে, ওকে? এই রকমই আমি এটার পিকচার আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব,
আবার আমার এই কোডগুলো দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব, আপনারা কালকে অ্যাসাইনমেন্ট এটা জমা দিবেন। ওকে, আর অবশ্যই অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু মার্কিং করা হবে, এই জন্য অবশ্যই প্রত্যেক দিনই অ্যাসাইনমেন্ট দিবেন, অ্যাসাইনমেন্টের উপরে মার্কিং করা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা শেষ আমাদের, টেবিল শেষ, রো স্প্যান, বর্ডার তো আমরা দেখালাম তাই না, বর্ডার অ্যাট্রিবিউট দেখলাম না আমরা, বর্ডার এখানে 2 পিক্সেল করে দিছি। এই যে বর্ডার 2 পিক্সেল, এখানে যদি আরো মোটা চাই 5 পিক্সেল দিলাম, এমনি এরকম আছে, আমি 5 পিক্সেল দেওয়ার পরে দেখেন আরো মোটা হয়ে গেল, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব ফর্ম। ফর্ম আজকে এ পর্যন্তই দেখবেন নাকি চলবে না? ঠিক আছে, আমি চালাতে পারবো, নো প্রবলেম। আর সেটাই আমি বলতেছিলাম। এখানে আরো অনেক জটিল, না না, সেই প্রথম অবস্থায় এত বেশি দিলে একবারে। ঠিক আছে, শোনেন, ওকে ওকে ওকে, স্টপ প্লিজ, সাইলেন্ট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, আমি ওই জন্যই কথাটা বললাম, ঠিক আছে? আর দিব কি, এখন আপনারা যতটুকু শেখানো হয়েছে অবশ্যই পারফেক্টভাবে প্র্যাকটিস করতে হবে, এবং এই জিনিসগুলো আমি এলোমেলো শিখাইছি, আপনারা গুছাবেন, বাস্তব ওয়াইজ এখানে কিছু ইনফরমেশন অ্যাড করবেন, অ্যাড করে কিভাবে সুন্দর করা যায় সেই চেষ্টাটা আপনারা করবেন। ওকে ওকে, আপনাদের আর কোনো কোশ্চেন? গুগল ক্লাসরুমে যাবেন, ওকে দেখেন, আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, ওয়েট। আপনারা এই ক্লাসরুমে সবাই অ্যাড আছেন না? সবাই অ্যাড আছেন? আচ্ছা, এইখানে কি করবেন দেখেন, আমি এই গুগল ক্লাসরুমে অ্যাড আছেন, আমি এই টেবিলগুলো সব দিয়ে দিচ্ছি নাকি, আমার কাজ না, এই যে আমি টেবিল তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি, সবচাইতে জটিল টেবিল, হ্যাঁ, এই টেবিলটা তৈরি করবো, হ্যাঁ, আমি এই টেবিলটা দিচ্ছি, এই যে আমার এই কোডিংয়ের ভিতর যেটা আছে সেটা দিচ্ছি, এবং এখানে আমার ইমেজ ব্যবহার করছি সেটাও দিব। ইমেজ যে দেওয়া আছে, আপনারা অন্য ইমেজ ব্যবহার করবেন, কিন্তু এখন আমার এই কোডে ওইটাই দেওয়া আছে, পরে বুঝবেন না।
তারপরে এটাকে জিপ করে নেবেন, এইটাকে জিপ করে নেবেন, সেন্ড কম্প্রেসড। এই দেখেন, এই যে হয়েছে, তাই না? এইটাকে এখন গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিবেন। এই যে এখানে আমি লিখলাম দিস ইজ ফার্স্ট ওয়ার্ক। তারপরে দেখেন অ্যাড ফাইল করবেন, করার পরে এখানে ফাইলে ক্লিক করবেন। তারপরে এখানে সিলেক্ট ফ্রম ইওর ডিভাইস ক্লিক করলে আপনার কোথায় আছে সেটা পার্টটা দেখে দেন। যেমন আমার ক্লাসটা আছে হচ্ছে এই যে ফার্স্ট ওয়ার্ক। তারপরে এখানে আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে গেল। এখন এখানে পোস্ট করে দিবেন, পোস্ট করলে দেখেন ঠিক আছে। স্ট্রিম মানে স্ট্রিমেই করবেন, স্ট্রিমে। আচ্ছা, এখন বলেন কি কি প্রবলেম আপনারা ফেস করতেছেন, একটু ট্রাই করেন। আপনাদের কম্পিউটার যারা নিয়ে বসে আছেন তারা একটু ট্রাই করেন এই কাজগুলো করতে, আর কি কি প্রবলেম হয় আমি সলভ করে দিই। ওকে ওকে, ট্রাই করেন।